দর্শক, নিউমিশনের মাল্টিমিডিয়া সবাইকে স্বাগত। গত কয়েকদিন আগে একটি সরকারের পতন হওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তার পরবর্তীতেই নানান প্রেক্ষাপটে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, হামলা, মামলার ইস্যুটি সামনে এসেছে। আমরা এই নিয়ে আজকে কথা বলবো, সব জানার চেষ্টা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি এবং ত্রিপুরা হেডলাইন্সের বাংলাদেশ ব্যুরো চিফ সিনিয়র সাংবাদিক জনাব সুজন দে। সুজন দে, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। জি, আমরা জানার চেষ্টা করব আপনার মাধ্যমে এবং আপনি যেহেতু একটি বাংলাদেশের হিন্দুদের জাতীয় সংগঠন বাংলাদেশ হিন্দু মহাজোট, আমরা ইতিমধ্যে জেনেছি আপনাদের নানান কর্মসূচি আমরা চোখে পড়েছি। যে বিষয়টি একটু জানতে চাই সেটা হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশে একটি বড় ধরনের অভ্যুত্থান হয়েছে 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনে। তারপরে সরকার গঠন হয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার। দুদিন পর থেকেই বলা হচ্ছে যে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে। কিন্তু আমরা গণমাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি, আক্রমণের খবর এসেছে 28 থেকে 29টি জেলায় আমরা আক্রমণের খবর আমরাও ছেপেছি, আমরা জানি। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সঠিক তথ্য পাইনি যে আসলে মারা গিয়েছে কি না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেটাকে আমরা বলে থাকি, সেখানে গণমাধ্যমে প্রচুর উত্তেজনামূলক আসলে নিউজ হচ্ছে। বাংলাদেশেও হিন্দুরা রাজপথে, বিশেষ করে শাহবাগের প্রতিদিনেই কর্মসূচি পালন করছেন। বিশেষ করে বিকেলবেলায় বেশ কিছু হিন্দুদের আমরা প্রতিদিনই দেখছি। ঢাকা, চট্টগ্রামে হয়েছে, খুলনাতে হয়েছে। তো বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? প্রথমে আমি আপনার মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারকে বাংলাদেশ হিন্দু মহাজোটের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল সনাতন ধর্মের অনুসারীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হামলাগুলো হয়েছে। জি, মৃত্যুর সংখ্যাটা যে বলা হচ্ছে সেটা আমাদের হাতে এখনো আসে নাই। তবে আমি আপনাকে এতটুকু যোগ করতে চাই, ভারতের গণমাধ্যম বলেন আর আমাদের দেশের কিছু হিন্দু সম্প্রদায়ের জাস্ট কয়েকটি সংগঠন, সবাই না, বলেন যে অনেকে হয়তো ওটাকে সোশ্যাল মিডিয়াতেও সাম্প্রদায়িক হামলা বলার চেষ্টা করেছে। বাট বাংলাদেশ হিন্দু মহাজোট এবং অনেকগুলো দায়িত্বশীল সংগঠন কিন্তু এটা আমরা সমর্থন করিও না, আমরা এটা বলছিও না। আমরা কেউ বলছে না, এটা হিন্দু সংগঠনও বলছে না। তবে হামলা হয়েছে সেটা বলছি এবং আপনারা সেটা জানেন। অনেকেই গত 2 দিন ধরে বা 3 দিন ধরে বলছে যে অনেকেই শাহবাগের আন্দোলনের, আপনি না বললে আমি বলছি এটা, আমি জানি একটু পরে আপনি প্রশ্নটা করবেন। অনেকেই বলছে যে শাহবাগের আন্দোলনে ওখানে যে পরাজিত শক্তি, অর্থাৎ যে দলটি ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ, সেই দলের অঙ্গ সংগঠন এখানে সক্রিয় আছে। এটাও কিন্তু সত্য না। সত্য না কেন সত্য না? আপনারা নিজেরা যদি সশরীরে ওখানে যান, শাহবাগে যান, তাহলে দেখবেন যে কারা আসছে এখানে, কেন আসছে সেটা বলতে হবে। কেন আসছে, দাবিটা কি আমি যদি জানতে চাচ্ছি। আমি যদি বলি, এটা সরকারের বিরুদ্ধেও না, সরকারের কাছে দাবি। কেন দাবি? আপনি নিশ্চয়ই একমত হবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আন্দোলনটা করেছে এটা কিন্তু কোনো রাজনৈতিক দল করে নেই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র ভাইয়েরা এবং তাদের সাথে সাধারণ জনসম্পৃক্ত হয়েছে পরে, তাদের যৌক্তিক দাবির ক্ষেত্রে কিন্তু আমরা এত একটা বিপ্লব দেখেছি। অর্থাৎ সকল মানুষের, আপনি সাংবাদিকতা দেখেন, প্রেস ক্লাব দেখেন, বিচারাঙ্গন দেখেন, সংস্কৃতি অঙ্গন দেখেন, সব অঙ্গনে কিন্তু এখন মানুষ ছিল এবং এখন তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে সরকারের কাছে যাচ্ছে। আমরাও, অর্থাৎ হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে যে আমরা যে দাবিগুলো করে আসছি, আওয়ামী সরকারের কাছে কিন্তু করেছি, তারা দাবি বাস্তবায়ন করে নাই, একদম পরিষ্কার। অনেকভাবে দাবি করে, যে দাবিগুলো আমরা 8 দফা দাবি দিয়েছে আমাদের, যে এটাও কিন্তু ছাত্ররা আন্দোলন করতেছে। সেখানে কিন্তু মূল সংগঠনগুলো আন্দোলনের নেতৃত্বে নাই। কারা আন্দোলন করতেছে আপনারা একটা খবর নিয়ে দেখবেন। যেমন আজকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন সমন্বয়ক কিন্তু আমাদের যে হিন্দু সম্প্রদায়ের যেসব যারা আন্দোলনের মূলত দায়িত্বে আছেন তাদের সাথে কিন্তু বৈঠক করেছেন এবং তারা কিন্তু একমত হয়েছেন। তো আমি আপনার কাছে সুজন একটি বিষয় জানতে চাই। এই যে আমরা যদি বলি, ধরেন 2014 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার গঠন করেছিল, বাংলাদেশে হিন্দুদের উপর অসম্ভব রকমের নির্যাতন হয়েছে। মানে তখন বলা হয়েছে যে বিপন্ন হয়ে যাওয়ার অবস্থায়। তারপরে আপনি এই যে ব্রাউনবাড়িয়া ধরেন, আপনি তারপরে সুরঞ্জিত সেন সাহেবের এলাকায় যেটা সাল্লা বিদায়, সেখানে হয়েছে। এই যে মারহেমগুলি হয়েছে, তখন কেন হিন্দুরা, মানে আমরা আসলে তাদের বিপক্ষে বলছি না, কিন্তু তখন কেন তারা নিজেদেরকে এই অধিকার থেকে
মানে অধিকার রক্ষার আন্দোলনে রাজপথে নেমে আসে নাই? আমি আপনাকে বিষয়টা একটু প্রথমত আমি আপনাকে আরো যোগ করে দিই। নাসিরনগরে যখন হামলা হয়েছে, জি। আওয়ামী লীগের যিনি ধর্মমন্ত্রী না অন্য কোনো একটা, আমি মানে কোন মন্ত্রণালয়ের মধ্যে যাই না, উনি একটা মন্ত্রী ছিল, উনার একটা কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য জি হয়েছে। হামলা হয়েছে। এবং আমরা শাহবাগে, আমাদের প্রেস ক্লাবে এবং শাহবাগে আমরা এটা প্রতিবাদ করেছি, অর্থাৎ বাংলাদেশ হিন্দু মহাজোট করেছে এবং অন্যান্য সংগঠন যেমন হিন্দু পরিষদ আছে, বিভিন্ন, অর্থাৎ যারা সরকার সমর্থিত, অর্থাৎ তখন আওয়ামী লীগ সমর্থিত, এটা অপ্রিয় হলে সত্য, আওয়ামী লীগ সমর্থিত সংগঠন যারা ছিল তারা আসে নাই, কিন্তু আমরা করেছি। সেটা আপনি এখনো গুগল অ্যাপে সার্চ করলে পাবেন। এটা তো নাসিরনগরের ঘটনা। গত 2 বছর আগে যে শারদীয় দুর্গা উৎসবে হামলা হয়েছে, সে প্রতিবাদ আমরা করেছি। ব্যাপকভাবে কেন হয় নাই, এটা হচ্ছে প্রশ্ন। আমি এই প্রশ্নটার উত্তরটা আমি দিতে চাচ্ছি না, কিন্তু তারপর আমি না দিলে হলে তাহলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। সেটা হচ্ছে, অপ্রিয় হলেও সত্য, এটা বলতে দ্বিধা নেই যে আপনিও জানেন, বাংলাদেশের সকল মানুষে জানে যে বাংলাদেশের যেসব হিন্দু সংগঠন আছে এবং হিন্দু সম্প্রদায় যারা সংগঠন করে না, এমন সম্প্রদায়, তারা একটা বিশেষ রাজনৈতিক দলের অধিকাংশ সমর্থক বলে আপনারা দাবি করেন, আমরা না। কিন্তু আমি বিনয়ের সাথে বলছি, ওই পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায় যে একমাত্র একটা বিশেষ দলের সাপোর্টার তা কিন্তু না। আমি যদি স্পেসিফিকলি আপনাকে বলে দিই, ফিরোজপুরে যেখানে দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে আপনার এমপি নির্বাচিত হয়েছিল, সেখানে কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকা। এটা অপ্রিয় সত্য কথা, আপনারা কিন্তু দেখেন। সালাউদ্দিন কাদের চৌধুরী যার ফাঁসি হয়েছে, রাউজানে কিন্তু হিন্দু অধ্যুষিত। সাতকানিয়া চট্টগ্রাম, ওটাও হিন্দু অধ্যুষিত এলাকা। বাঁশখালী, যেখানে জামাত ইসলামের প্রার্থী নির্বাচিত হয়েছিল, আপনার এলাকা যেটা কুমিল্লা 14 গ্রাম, ওখানেও ব্যাপক হিন্দু অধ্যুষিত। অর্থাৎ সবাই যে সব হিন্দুরা যে আপনার এই যে একটা বিশেষ দলকে ভোট দেয় তা কিন্তু না। কিন্তু যখন আপনি যে সময়ের কথা বলতেছেন, গত শেখ হাসিনা সরকারের আমলে, তখন আন্দোলনটা ব্যাপকতা হয়নি। কেন? ওই যে একটা কারণে বললাম, যে তখন অনেকেই মনে করেছিল যেহেতু শেখ হাসিনার সরকার ক্ষমতা আছে, হিন্দুরা তো ভোট ব্যাংক মনে করে, মানে আওয়ামী লীগ ভোট ব্যাংক মনে করে হিন্দুরা, ওই ভয়ে কিন্তু হিন্দুরা নামতে পারেনি। এখন যেহেতু বৈষম্য নাই, পরিষ্কার কথা, এখন যেহেতু বৈষম্য নাই, সবাই মুখ খুলে কথা বলতেছে, একদম সবাই তার অর্থাৎ স্বাধীনতা নিয়ে কথা বলতেছে। আপনারা তো বলতেছেন, আমরা তো বলতেছি। সে কারণে হিন্দুরা কিন্তু সাহস করে নেমেছে। এবং দাবিটা কিন্তু স্পষ্ট। 8টা দাবি আমি বলে দিচ্ছি যে গণজাগরণ মঞ্চ থেকে করা হচ্ছে। এবং গণজাগরণ মঞ্চ কারা করেছে? যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। আপনি আপনার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্বন্ধে জিজ্ঞেস করেন, তারা কি তাদের সব বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, আপনার ছোট ভাই। সে কারণে দাবিটা কিন্তু সেম। আমি যে বিষয়টি আরেকটু জানতে চাইবো, ধরেন এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং আন্দোলন হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমে এখন আপনার বক্তব্য, এবং আমরা সবাই জানি এখন একটা স্বাধীন একটা সময় পার করছে গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যমগুলিতে যেখানে জিজ্ঞেস করেছে, শাহবাগে আমি নিজে গিয়েছি, জিজ্ঞেস করেছি আপনাদের কোথায় মারা গিয়েছে, কে মারা গিয়েছে, কাউকে বলতে পারে, মানে শুনতে দেখিনি যে অমুক মারা গিয়েছেন, সুজনদে মারা গিয়েছেন, অমুক। সবাই বলছে মারা গিয়েছে, আমি শুনেছি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত, সেখানে অসম্ভব রকম মানে উত্তেজনাকর সংবাদ পরিবেশন করা হচ্ছে। আসলে এই উত্তেজনাকর এবং এই মানে এই জাতীয় খবর ভারত দেওয়ার কারণটা কি মনে করেন আপনি? কি কারণ? আমি প্রথমত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণে যে ভারতীয় গণমাধ্যমের কথা বলছেন, কয়েকটি গণমাধ্যম সেটা করেছে। আমি স্পেসিফিকলি যদি আপনি না বলতে পারেন, আমি বলছি যে লিটন দাসের ব্যাপারটা নিয়ে আসছে, এটা অসত্য। লিটন দাসের বাড়িতে কোনো হামলা হয়নি, এটা প্রচার হয়েছে, এটা আমরা দেখেছি। আজকেও এটা আমি তো বললাম, এরপরে একটা মন্দিরের ব্যাপারে আসছে, যেটা একটা কটেজ, একটা আওয়ামী লীগের নেতার একটা কটেজ মনে হয় সম্ভবত, ওটা আসছে। কিছু কিছু ঘটনা আসছে। ওই যে বললাম যে পরিকল্পিতভাবে করা হচ্ছে এটা। একটা পক্ষ এটার সুবিধা নিতে চেষ্টা করতেছে, কিন্তু যারা মাঠে হিন্দুরা আছে তারা কিন্তু তাদের ন্যায্য দাবি কিন্তু 8টা, তাদের কিন্তু অন্য কোনো দাবি নেই, সরকারের কাছে দাবি। এবং আপনাকে আমি এটা একটা যোগ করি, এটাও না বললে আমি অকৃতজ্ঞ হয়ে যাব হিন্দু জাতির পক্ষ থেকে। এই প্রথম স্বাধীনতা অর্জনের 53 বছর পর আমরা দেখেছি
যে 5 তারিখে বিকেলে যখন বিভিন্ন জায়গায় আমরা হামলার খবর পাচ্ছি, আমি তো 8টা 10টা জেলায় আমার নেতাদের সাথে যোগাযোগ করেছি, ঠিক সন্ধ্যা 6টার পরে 6:30টার পরে এই হামলা যখন অব্যাহত ছিল, তখন কয়েক ঘন্টায়, তখন এটা আপনারা দেখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি লন্ডনে আছেন, তারেক রহমান সাহেব, তিনি ভিডিও বার্তা দিয়েছেন এবং উনি প্রথম ভিডিও বার্তা দিয়েছেন, এটা হচ্ছে সার্বজনীন, যে সহিংসতা করা যাবে না, শান্তিপূর্ণ অবস্থা থাকতে হবে। এটা কিন্তু কয়েক ঘন্টা, মানে 1-1.5 ঘন্টা পরে উনি আবার একটা ভিডিও বার্তা দিয়েছে স্পেসিফিকলি হিন্দুদের জন্য, যে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, তাদের নেতা কর্মীদের। আর 1 ঘন্টা পর দেখি আমি যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, ছাত্র দলের সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি, তারাও ভিডিও বার্তা দিয়েছে এবং এটা স্যাটেলাইট চ্যানেলে প্রচার করেছে। এর পরদিন আমি জামাতের আমির সাহেবকে দেখলাম উনি ঢাকা শরীফ মন্দিরে গিয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, মানে সবাই আন্তরিকভাবে মন্দিরকে রক্ষা করার জন্য, হিন্দুদের রক্ষা করার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছে। আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি স্ট্যাটাস দিয়েছি, নিজে আমি যে পত্রিকায় কাজ করি সেখানেও নিউজটা করেছি, এবং আমি ভারতে যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমার যে চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা, সেখানেও নিউজটা দিয়েছি যে হিন্দুদের উপরে শেখ হাসিনা পতনের পরপরে যে আক্রমণটা শুরু হয়েছে, সেই আক্রমণটাকে বন্ধ করবার জন্য, যেহেতু পুলিশ নাই, একদম পুলিশ শূন্য, পুলিশ চলে গেছে, তাহলে রক্ষা করবে কে? এটা তো রক্ষার দায়িত্ব যারা সংখ্যাগুরু আছে, অর্থাৎ মুসলিম সম্প্রদায়, তাদেরই তো মূলত, কারণ হিন্দুরা তো অসহায়, ও ব্যাগ চলে গেছে সবাই। এবং তখনকার এই রাজনৈতিক দলগুলো নেতাদের এই বক্তব্যগুলো আমাদের অনেক সহায়ক হয়েছে, এবং এটা নিয়ে বলতে দ্বিধা নেই, তাদের বক্তব্যগুলো আসার সঙ্গে কারণে যে আক্রমণের যে মাত্রাটা ছিল সেটা কিন্তু অনেকটা কমে আসছে। জি সুজন, আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, আপনি বলেছেন, তারপরে আমি আর একটু যোগ করে দিই। আসলে আমাদের শুধু রাজনৈতিক নেতারা বক্তব্য দিয়েছেন তা নয়, আপনি নিজেই বলেছেন যে তারা আপনাদের মন্দির নেতাদের সাথে এখনো আছে, এবং এই যে একটা অভূতপূর্ব যে আমরা যেটা বলবো যে সম্প্রীতি, আপনি দেখেছেন হুজুরেরা, যাদেরকে আমরা বলি মাওলানারা, মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছে, পাহারার সময় এক দল পাহারা দিচ্ছে, আরেক দল মন্দিরের সামনে গিয়ে একটা জায়গাকে বেছে নিয়ে নামাজ পড়ছে। এর পরেও ভারতের যে গণমাধ্যম যেভাবেই হোক, আজকে বিবিসির আমরা দেখেছি, বিবিসি গতকালকে বেশ কিছু ভুয়া পোস্ট নিয়ে বিবিসির ফ্যাক্ট চেক তাদের রিপোর্ট করেছে যে আসলে সামাজিক মাধ্যমে ভুয়া পোস্ট ছড়ানো হচ্ছে। এই প্রেক্ষাপটে আমাদের যেখানে যাদেরকে বলা হয় হিন্দুদেরকে নির্যাতন করে, ইসলামী দলগুলিকে বলা হয়, জামাত ইসলামীকে স্পেসিফিকভাবে বলা হয়, সেই জামায়াত এবং ইসলামিক দলগুলি হিন্দুদের রক্ষা কবচ হিসেবে কাজ করছে, কিন্তু ভারত বলছে যে এখানে হিন্দুদের ম্যাসাকার হচ্ছে। ভারতের ইন্টারেস্টটা কেন চালাচ্ছে, আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামকে আমি ওটা লাগে একটা কথা বলতে, বাংলাদেশের কোনো হিন্দু সংগঠনের পক্ষ থেকে বা আমাদের ধর্মের অনুসারী কোনো সংগঠনের পক্ষ থেকে বিএনপি বা জামাত বা অন্য কোনো ইসলামী দল বা পলিটিক্যাল দল এই হামলা করেছে, এটা নিয়ে কারো কোনো অভিযোগ নেই। এবং আমরা সকল আমাদের সকল সংগঠন এদের সাথে সুসম্পর্ক আছে, অর্থাৎ এই গত 5-7 দিনে যেটা 50 বছরে হয়নি, 5-7 দিন হয়ে গেছে, এবং সবাই আন্তরিকভাবে আমাদের ডাকছে, সকল সংগঠন আলোচনা করছে। প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী তো আছেই, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভারতে সব গণমাধ্যম না, অনেক গণমাধ্যম দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছে। আমি আপনাকে নাম ধরে ধরে বলতে পারি, কিছু কিছু গণমাধ্যমে হয়েছে। আপনি বলেছেন যে, প্রশ্নটা করেছেন যে যারা পরাজিত শক্তি তাদেরকে প্রমোট করার কোনো চিন্তা আছে কিনা, সেটা রাষ্ট্র বের করবে খুঁজে। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আছে, আমাদের সরকার রয়েছে, সেটা গোয়েন্দা সংস্থা আছে, তারা করবে, কিন্তু বাংলাদেশের হিন্দু সমাজ এই দায়িত্ব নিবে না, এটা পরিষ্কার। তারা কেন করছে, কি জন্য করছে, সেটা তারা জানে। আমাদের দাবি, অর্থাৎ আমাদের কথা হচ্ছে, বাংলাদেশে সরকার হয়েছে এখন, এবং অত্যন্ত মেধাবী মানুষগুলোকে নিয়ে সরকার হয়েছে। ডক্টর স্যারের মতো একজন সারা পৃথিবী বিখ্যাত মানুষের নেতৃত্বে, বিশ্ববরণ্য একজন মানুষের নেতৃত্বে, একজন ব্যক্তির নেতৃত্বে সরকার হয়েছে। আমরা বিশ্বাস করি তারা এগুলো খুঁজে বের করবে। তবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আমি এতটুকু আপনাকে এনশিওর করে বলতে চাই, আমরা কোনো প্রভাগান্ডায় কিন্তু পা দিচ্ছি না। আমাদের সুনির্দিষ্ট দাবি 8 দফা দাবি, এবং এটা আগামীকালকে আমাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক আছে, সেখানেও আমরা এই কথাগুলো বলবো। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের একটা পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে গেছে, সেখানেও
এই দাবিগুলো আমরা করেছি। আপনার এখানে আসার আগে আমরা রমনা কালী মন্দিরে আমাদের যে হিন্দু জাগরণ মঞ্চের যে বৈঠক, সেখানে আমরা বৈঠক করে আসছি, সেখানে আমি কথাগুলো বলে আসছি, সবাই একই কথা বলছে। আমাদের বেসিক পয়েন্ট হচ্ছে আমাদের দাবি, এবং এই দাবিগুলো কিন্তু অনেকটা পুরনো দাবি। জি। এবং আমি আপনার মাধ্যমে আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। তিনি ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে বলে দিয়েছেন যে তিন দিন না পেলেও 2 দিন আমরা ছুটি হয়তো পাবো দুর্গাপূজায়। এবং জন্মাষ্টমীতে তিনি বলেছেন যে বিজেপিকে দিয়ে তিনি আমাদের সুরক্ষা দিবে, এই জন্য ধন্যবাদ জানাতে চাই। এবং আপনি আরেকটা বিষয় আমি এখানে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে বলেছেন, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে কিন্তু, যে জি। আমরা কত সংখ্যায়, আমাদের কেন আঘাত করতে হবে, আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের এবং আপনাদের, মানে যারা জি, সংখ্যা, জি, তিনি এবং বলেছেন। এটা আমরা পাচ্ছি। আমি এবং নাম ধরে বলছি, যেমন লিটন দাস ক্রিকেটার, তার বাড়ি হামলা কথা বলেছে, যেটা সত্য না। আসলে করেছে মাশরাফির বাড়ি, হ্যাঁ, মাসাই বাড়ি, কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে লিটন দাসের বাড়ি বলে। সত্য না, এটা অসত্য কথা। বললাম তো যে হয়তো কোনো তাদের এজেন্ডা থাকতে পারে, বাট সেই এজেন্ডার সাথে বাংলাদেশের সাধারণ হিন্দুরা জি একমত না। জি, ধন্যবাদ সুজন দেখে আমরা অনেক অজানা জানলাম এবং আমরা জানার চেষ্টা করেছি। বলেছেন আপনি অনেক সুন্দর করে, আশা করি আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের আসলে কি হচ্ছে, এক বাক্যে যেমন বলা কঠিন, কিন্তু কিছুটা হলেও আমরা জানার চেষ্টা করছি। এবং এখানে একটি বিষয় সুস্পষ্ট, আমাদের যে আলোচক বাংলাদেশ হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি জনাব সুজন দেব বলেছেন যে আসলে এখানে যে সম্প্রীতির যে সৌহার্দ্য এবং সম্প্রীতির যে বন্ধন, সেটি গত 53 বছরে ছিল না। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে যে সম্প্রীতি আছে সেটি অটুট থাকবে, এবং হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা আমাদেরই স্বজন, আমাদেরই বন্ধু বান্ধব। সেই জায়গা থেকে আমরা সবাই সহনশীল হব, এবং আমরা কোনো কানে কথা, কোনো গুজবে আমরা পা দিব না। আমাদের এই আহ্বান থাকবে, আমাদের সঙ্গে থাকুন, নিউ নেশনের মাল্টিমিডিয়ার সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।